ধর্মীয় মেরুকরণের কথা যখন আলোচনা হচ্ছে, যখন এ রাজ্যে তার সম্ভাবনা কতটা প্রকট হলো তা নিয়ে আমরা কথা বলছি, তখন ধর্মনিরপেক্ষতার সংজ্ঞাটাও কি আমাদের একবার ভেবে দেখা উচিত নয়? আমি গার্গীর কাছে আসব। গার্গী, এই মতটা উঠে আসছে বিভিন্ন আলোচনা, এখন তো এটাই মূল আলোচনার বিষয় যে কোনো চায়ের থেকে বা যে কোনো আম থেকে, যে ধর্মনিরপেক্ষ মানে আমি যদি একটা নির্দিষ্ট ধর্মের বিরোধিতা করি তাহলে আমি নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে পারছি, অথচ উল্টো ধর্মের বিরোধিতা করলে তখন আমি সেই সাহসটা দেখাচ্ছি না। তুমি কিভাবে ব্যাখ্যা করবে? আমার মনে হয় কি জানো তো, এই যে ধর্মচারণ মানে ধর্মচরণ এক একজনের তো এক এক রকম। আমার ঘনিষ্ঠতম মানুষ তিনি বিস্তর রকম নাস্তিক, আমি আস্তিক, কিন্তু তা বলে তো তার ওপরে আমি কিছু চাপাতে পারবো না বা তিনিও আমার ওপরে কিছু চাপাতে পারবেন না। কিন্তু যারা আজকে এই ধরনের অসহিষ্ণুতা দেখিয়ে যে ধরনের কাণ্ড কারখানা করছেন, আমি জাস্ট একটা কথার প্রসঙ্গে শ্রীজাতর সাথেই কথা হচ্ছিল যে আজকে পশ্চিমবঙ্গ বলে পিউ, এটা যদি ইউপিতে ঘটতো অ্যাটলিস্ট 7 দিনের আগে তোকে জেলে ভরা হতো, তারপরে অন্য কথা। কিন্তু এইটা ও যে সিকিউরিটি এবং যেটাও পাচ্ছে সেটাও কিন্তু একটা কুর্নিশযোগ্য, এটা আমি বলবো, বলার দরকার, এটাও আমার তাই বলছি। আর ধর্মনিরপেক্ষতা প্রশাসনিক সাহায্য চেয়েছে সৃজাত, না ও পেয়েছে বিভিন্ন হুমকি তোমার ফোনে, তোমার স্ত্রীর ফোনে। হ্যাঁ, সেগুলো ঠিক সব মিলিয়ে হুমকির পর্যায়েতেও ছিল না, মানে তার মধ্যে অধিকাংশই মানে অশ্রাব্য, অপাঠ্য এবং যেগুলো দেখানোও যায় না। আমি তো ঠিক আছি, কিন্তু দুর্বা যখন লালবাজারে গিয়ে সেগুলো দেখাতে হচ্ছে, ও কেঁদে ফেলেছিল অফিসারের সামনে, কারণ সেটা সম্ভব নয় একজন অন্য মানুষকে সেটা দেখানো, কিন্তু কাজের খাতিরে দেখাতে হচ্ছে। তো সেরকম মানে এখানে কি এভাবে ব্যাখ্যা করা যায় যে কবি যে নির্ভীক, যে সত্যি ত্রিশূলের মাথায় কন্ডম পরাতে পারে, সে ভয় পেয়ে গেল? না, দেখো একটা কথা খুব স্পষ্ট, না এটা কটু বাক্য নয়। তোমাকে মনে রাখতে হবে যে তার ঠিক 15 দিন আগে কেরালে একজনকে মারা হয়েছে, তাকে রাস্তা পার হতে গিয়ে মারা হয়েছে। এবং যেদিন আমার বিরুদ্ধে এই মামলা হয় সেদিনই কমল হাসানের বিরুদ্ধে একই ভাবাবেগে ধাক্কা দেওয়ার জন্য মামলা মহাভারতকে রেফার করে বলেছিলেন। ফলে দেখো খুব পরিষ্কার কথা, ভয় অভয়ের থেকে বড় কথা হলো আমাকে যদি এই কাজটাও চালিয়ে যেতে হয় আমাকে বেঁচে থাকতে হবে, সেটা আমার প্রথম শর্ত। আর আমি একা মানুষ নই, আমার সঙ্গে আমার বয়স্কা মা আছেন, আমার স্ত্রী আছেন, সুতরাং তাদের সঙ্গে থাকাটাও, আমি যেমন একজন বাইরের লোকও তেমন আমি একজন পরিবারের লোকও, তো আমার পরিবারের দায়িত্ব নেওয়াটাও আমার কর্তব্য। আমার স্ত্রীকে যে সমস্ত হুমকির মধ্যে দিয়ে যেতে হয়েছে সেই মুহূর্তে আমার কাছে আর কোনো উপায় ছিল না প্রশাসনের কাছে গিয়ে সেগুলো দেখানো ছাড়া, কারণ সেগুলোর সংখ্যা 1000 ছাড়িয়ে গিয়েছিল। আমরা কিন্তু ততদিন অবধি অপেক্ষা করেছি, প্রথম দিকে আমরা সেগুলোকে নালিফাই করছিলাম, উড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু যখন তার সংখ্যা 1000-এর বেশি হয়ে গেল এবং প্রত্যেক দিন আমাদের মেসেঞ্জার উপচে পড়তে লাগলো এই ধরনের হুমকি এবং কুকথায়, তখন আমাদের কাজ তো নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের উপায় ছিল না কোনো সাহায্য চাওয়া। সেই ব্যাখ্যাটা তো আমি শুনলাম। এই যখন পরিস্থিতি হয় না, তখন কিন্তু যে শিল্পী, ধরো যে লিখছে বা যে অভিনয় করছে, সে তখন তার শিল্পী সত্তাটাকে বাঁচাবে, নাকি সে যে একজন পরিবার নিয়ে রয়েছে তার অস্তিত্ব, মানে কোনটা বাঁচাবে, কোন অস্তিত্বকে বাঁচাবে? তখন তো সেটা অস্তিত্বের সংকট হয়ে যায়, তাই না? আর আজকে হয়তো আমরা ওর পাশে আছি, কিন্তু ওকে তো একা লড়াইটা একাই করতে হবে, সেটা ঠিক। কিন্তু আমি বাদশার কাছে আসবো। বাদশা, এটা কি সত্যি ভেবে দেখার সময় আসেনি যে এই যে পলিটিশিয়ানরাও একটা ইলেকশন এলেই হই হই করে তারা একটা নির্দিষ্ট কমিউনিটির দিকে দৌড়ে যান, তাদের জন্য, তাদের কল্যাণের জন্য তারা দিনপাত করছেন, কিন্তু সত্যি কি সেখানে তাদের ভালো হচ্ছে? তার আগে একটা অন্য কথা দিয়ে শুরু করবো, সেটা হচ্ছে সেকুলারিজম। এটা হ্যাঁ, মানে যেটা তোষণ বলে আমরা সবসময় বলে থাকি। আমি একটা কথা বলবো, তুমি হিন্দু মুসলিম বাদ দাও, আচ্ছা SC ST ধরো, এই যে বিভিন্ন কলেজে বিভিন্ন চাকরিতে যে কোটা থাকে, তুমি দেখবে সমাজের একটা সকল শিক্ষিত বিশাল অংশ এর তীব্র বিরোধিতা করে, প্রচণ্ড এই নিয়ে তাদের ক্ষোভ যে কেন এটা দেওয়া হবে। সে কিছুতেই ভেবে দেখে না তার হিস্ট্রি কী, সে তার কটা জেনারেশন পড়াশোনা করেছে, কিছু তারা জানতে চায় না। আমার মনে হয় যদি আমার একটা সোসাইটি ইনক্লুসিভ গ্রোথের কথা যদি ভাবি আমি, তাহলে যে অংশটা সংখ্যালঘু, যে পিছিয়ে আছে, তার দায়িত্ব সংখ্যাগুরুকে নিতে হবে। আর আমার কাছে মনে হয় আমার গৌরব সেটাই, আমি যে অঞ্চলে থাকি আমি সংখ্যাগুরু, সেই অঞ্চলে যারা সংখ্যালঘু তারা তাদের পছন্দ মতো খেতে পারবে, পোশাক পরতে পারবে, ধর্মাচরণ নির্ভয়ে করতে পারবে, সেটা যদি এনশিওর করতে পারি তবে আমি গৌরব বোধ করবো যে মানুষ হিসেবে, বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে, ভারতীয় হিসেবে এটা গর্ব আমার। এই দায়িত্ব মানে সংখ্যাগুরু
সহিষ্ণু থাকার, এই ব্যাপারটাতে যেখানে আমি- সহিষ্ণুতা এই বজায় ব্যাপারটাতে আমি রাখার। একটু হ্যাঁ, জিনিস হ্যাঁ, বলতে চাই, সেটা হচ্ছে এই ব্যাপারটাতে আমি বাদশাদার সঙ্গে সম্পূর্ণ একমত। যে আমার মনে হয় যে কথাটা বাদশাদা বলছেন যে এটা আমার দায়িত্ব, আমি যদি সংখ্যাগরিষ্ঠ হই একটা জায়গায়, তাহলে সেটা আমার দায়িত্ব, এবং সেই দায়িত্বটা পালন করতে পারলে তখনই আমি আমার সমাজ, আমার শৈশব, আমার কৈশোর, আমাকে যে শিক্ষা দিয়েছে, আমার দেশ আমায় যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাটার প্রতি যোগ্য সম্মানটা আমি তখন দেখাতে পারছি। মানুষের ইতিহাসের দর্শন যেভাবে উঠে এসছে প্রত্যেকটা শতাব্দীতে, সেই দর্শনের প্রতি আমি তখনই সম্মান জানাতে পারছি যখন এই দায়িত্বটা আমি পালন করতে পারবো। না, কিন্তু তোষণ যে ফ্যাক্টরটা কোট আনকোট তুমি শুরু থেকে বলছিলে, সেই ফ্যাক্টরটা এলিমিনেট করে দিতে পারবে? দেখো, অনেকক্ষণ থেকে কথা হচ্ছে তো অসহিষ্ণুতা নিয়ে, ধার্মিক অসহিষ্ণুতা নিয়ে ইত্যাদি অনেক কিছু জিনিস নিয়ে। একটা জিনিস বুঝতে হবে পিউ, যে অসহিষ্ণুতা জিনিসটা কি শুধু ধর্ম দিয়ে ঢোকে তা নয়, কিন্তু জিনিসটা ঢোকে কিন্তু বিভিন্ন ডিসকোর্স দিয়ে, বিভিন্ন ন্যারেটিভ দিয়ে। প্রথম কথাটা বলি, এই যে আজকে খবরের কাগজ খুললেই, যেটা তখন বলছিলাম যে এই অমুক জায়গায় পুজো করতে দেওয়া হচ্ছে না, তমুক জায়গায় কী হচ্ছে, ধুলাগড়িতে কী হচ্ছে, এই ধরনের ন্যারেটিভগুলো এত বেশি আমরা আজকাল দেখতে পাচ্ছি কেন? তার মানে কি এগুলো আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে ছিল না আমাদের মধ্যে? তা নয়, কিন্তু এটা হচ্ছে এই সময় এবং যারা ক্ষমতায় আছেন, সরাসরি বলছি, এটা কিন্তু সেই জন্যে হচ্ছে এই ন্যারেটিভগুলো বারবার আমরা দেখতে পাচ্ছি। একটা জিনিস খুব খেয়াল করলে দেখা যাবে পিউ, সেটা হচ্ছে যে যতবার দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসেন, ততবার যেটা হয় সেটা হচ্ছে, এটাও কিন্তু আরেক ধরনের অসহিষ্ণুতা। কিভাবে অসহিষ্ণুতা ঢোকানো হয় সমাজের ডিসকোর্সের মধ্যে সেটা বলার জন্য বলছি। ততবার দেখা যায় যাবতীয় হিউম্যানিটিস ওরিয়েন্টেড যে রিসার্চ, যে পড়াশোনা, সেইগুলো থেকে হুড় করে গ্রান্ট কাটা হয়। সেগুলো থেকে প্রথমে এসেই যেটা হয়, যখনই দক্ষিণপন্থীরা ক্ষমতায় আসেন, ভারতবর্ষ যখন ক্ষমতায় আসেন, শুধু ভারতবর্ষে না, আজকে আমেরিকাতেও দক্ষিণপন্থীরা ক্ষমতায় আছেন, সেখানেও দেখা যাবে যে সোশ্যাল রিসার্চ, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, আর্টস, হিউম্যানিটিস, এইগুলোর ওপর যে রিসার্চ গ্রান্ট থাকে, প্রথম কুড়ুলটা কিন্তু তার ওপর পড়ে। তার কারণটা হচ্ছে এইগুলো মানুষকে সফট শিক্ষা দেয়, এগুলো মানুষকে পৃথিবীর ইতিহাস, মানবিক হওয়ার শিক্ষা দেয়। এক্স্যাক্টলি, পৃথিবীর দর্শন সম্বন্ধে সচেতন করে। সেইগুলো হীরক রাজার দেশেতে সবার আগে উদয়ন মাস্টারকে আগে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাই তো? প্রথম কি প্রমোট করা হয়? প্রমোট করা হচ্ছে প্রোডাকশন ওরিয়েন্টেড, কনজিউমার ওরিয়েন্টেড জিনিস। এই যে সারাক্ষণ বলা হয় যে এই সরকার এসে তারা, মানে কেন্দ্রীয় সরকারের কথা বলছি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইত্যাদির কথা আর কি। কোন সেক্টরের গ্রোথ হচ্ছে? দেখবে সবসময় কনজিউমার সেক্টরে গ্রোথ হচ্ছে। হ্যাঁ, Absolutely. তো তো সেইটা হচ্ছে এই সরকারের ডায়লগটা, ন্যারেটিভটাই হচ্ছে তাই, যে এটাও কিন্তু অসহিষ্ণুতা। আজকে আমরা তো ধার্মিক অসহিষ্ণুতার কথা বলছি, আমাদের টেলিভিশনে প্রত্যেক দিন অন্তত সকাল থেকে রাত্রি অবধি 100 বার করে ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন চলে। সেটা অসহিষ্ণুতা নয়? কত বড় অসহিষ্ণুতা প্রত্যেকদিন ঘটে যাচ্ছে। আমাদের বড় বড় ফিল্ম স্টাররা সেটাকে এন্ডর্স করছেন কোটি কোটি টাকার বিনিময়। কেউ একবার প্রশ্ন তোলে কত বড় অসহিষ্ণুতা হচ্ছে একটা কালো মেয়ের প্রতি, একটা কালো ছেলের প্রতি? এটা অসহিষ্ণুতা নয়? তাকে বলা হচ্ছে তোমাকে ফর্সা হতে হবে, তোমার ফর্সা হওয়া প্রয়োজন সুন্দর হওয়ার জন্যে। এটা একমাত্র এই ধরনের আমাদের মতো কম শিক্ষিত দেশে এই জিনিসটা চালু থাকে, এবং আফ্রিকার মতো জায়গায় চালু থাকে। আফ্রিকাতে এখন ফেয়ারনেস ক্রিম প্রমোট করা হয়। এটা কত বড় অসহিষ্ণুতা? ধার্মিক অসহিষ্ণুতা কত তো পরে আসছি। কাজে অসহিষ্ণুতা অনেকগুলো ন্যারেটিভ দিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে ঢোকে। সেটা রিসার্চে, আর্টস, হিউম্যানিটিস রিসার্চে গ্রান্ট কাটা সেইগুলো থেকে অ্যাকুমুলেশনই আমরা দেখতে পাচ্ছি যে Exactly. ধর্মের মধ্য দিয়ে ম্যানিফেস্টেশন হচ্ছে। হ্যাঁ। 2017 একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েদের স্বাধীনতা দিও না, তাদের রক্ষা করো বাবা, কারণ মেয়েদের স্বাধীনতা দিলে তারা ডিস্ট্রাকটিভ হয়ে উঠতে পারে। সেখানে তো ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন আরো বাড়বে, তো বড় আরো বাড়বে। অ্যাবসলিউটলি। এবং আমি টেলিভিশন চ্যানেল, বিনোদন, যে সমস্ত চ্যানেলে যে প্রোগ্রামগুলো হয় সেই প্রসঙ্গে কথা বলতে চাই। মানে সেই প্রসঙ্গে আমরা যারা ভিতরের খবর রাখি, যখন মনে করুন আমি এমন একটা প্রোগ্রামের কনসেপ্ট তৈরি করলাম যেটা একটু বুদ্ধিশুদ্ধির প্রয়োজন, বা একটু উচ্চমান, বা একটু রুচি আছে, অন্য রকম রুচি, যেটা গড়পড়তা টেলিভিশন অনুষ্ঠানে নেই, তখন তারা কিন্তু দর্শকদের কথা বলেন, এবং কোন দর্শক দেখবেন, কোন দর্শকের জন্য তৈরি হবে, TRP কয়েকটা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সংখ্যা, ইংরেজি কতগুলো অ্যালফাবেট তারা বলেন, এবং এটার মাধ্যমে তারা তোষণ করেন, এবং এমন অনুষ্ঠানের মাধ্যমেই তোষণ করতে চান তাদের, যাতে তাদের অন্ধবিশ্বাস, কুসংস্কার এগুলো আরো বাড়তে থাকে, আরো আরো উস্কে প্রস্ফুটিত যায়। হয়। আমি 100% একমত রূপম, কিন্তু এটা কি তোমাদেরও করতে হয় না? তোমরাও কোথাও আটকে যাও না নিজেদের সৃষ্টি করতে গিয়ে? এটা লোক শুনবে তো, মাথায় আসে না?
না অন্তত আমাকে সেই এলিমেন্টটাকে ঢোকানোর আমি চেষ্টা করো না। আমি এটা আমি এটা একটা হয়। মুক্ত মাধ্যমে কাজ করি তো, এবং সৃজা তো যখন ফেসবুকে লেখে, মানে ও যখন কবিতা লেখে, আমি বিশ্বাস করি একজন কবি এবং মানে আরও অনেকে হতেই পারে, আমি আমাদেরটা বলছি, এবং একজন সংরাইটার, আমরা মানে যখন জিনিসটা করি না তখন প্রাথমিকভাবে কিন্তু নিজের জন্য করি, অন্য কারোর জন্য নয়। অ্যাবসলিউটলি কিন্তু সেটা আরেকটা কথা বলবো সেটা যে না, বিকোবে, না না শুনবে কিনা বা দেখবে কিনা হ্যাঁ। সেটা হয়তো নিশ্চয়ই ভাবনা থাকতে পারে একটা মেকারের, বাট তার মানে এই নয় কোন একটা অন্ধবিশ্বাসকে প্রমোট করে সেটা শুনবে কিনা সেটা ভাবছি আমরা। একটা তো সীমা থাকে কোথাও, সেই সীমাটা আমরা প্রত্যেকে মাথায় কিন্তু অ্যাপ্লাই করি, তাই না? যে অফকোর্স আমরা যে তিনজন, আমরা চারজন যে মাধ্যমে কাজ করি সেটা সব থেকে বেশি ভাবতে হয়, সব থেকে বেশি পপুলার মাধ্যম, কবিতার থেকে এমনকি গানের থেকেও আর কি, সিনেমায় কাজ করি আমরা, সেখানে ভাবতে হয় যে মানুষ বুঝবে তো, মানুষ দেখবে তো, কিন্তু কোথাও একটা আমরা একটা বোধহয় লাইন টানতে হয়, তাই না কমলদা? কোথাও একটা আমাদের একটা সীমা টানতে হয় যে না, এইটা আমি director বুঝবো হিসেবে বলে ওইটা করতে পারি না। আমার মনে হয় পরম ডিরেক্টর, যেহেতু ও নিজেও অনেকগুলো সিনেমার ইতিমধ্যেই করে ফেলেছে, এইটা কোথাও একটা দ্বন্দ্ব চলে না, এই দ্বন্দ্বটা কাটিয়ে উঠে কার জয় হয় ফাইনালি? না না, প্রোডিউসারের সঙ্গে পরিচালকের এই প্রাইমারি আমি দ্বন্দ্ব আসি, থাকে কিনা? প্রাইমারি শুধু শিল্পক্ষেত্রের কথা হচ্ছে না, সার্বিক সমাজে একটা বেসিক দ্বন্দ্ব হচ্ছে বাজারের দ্বন্দ্ব। আমরা একটা বাজার নির্ভর অর্থনীতির মধ্যে বড় হচ্ছি, এবং আমরা বেঁচে আছি। সবাই তো সেই বাজার ধরার জন্য দৌড়চ্ছি, হ্যাঁ, এটা অস্বীকার এবার করার তো এখানে জায়গা কথা নেই। আছে। কথাটা হচ্ছে যে সেই বাজারটা থাকার দরুন নানা রকম ভেদাভেদ আমরা তৈরি করতে দেখছি, সব মানছি, কিন্তু প্রাইমারি ভেদাভেদটা তো অর্থনৈতিক। আজকে অসহিষ্ণুতা ইত্যাদি যেখান থেকে জন্ম নিচ্ছে সেটা তো হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে একটা ডেপ্রাইভেশন। কোনো একদল মানুষ ডেপ্রাইভড, তার সেই ডেপ্রাইভেশনের ক্ষোভটাকে কাজে লাগিয়ে তাকে মিলিট্যান্ট করে তোলা, এইটা তো বেসিক বিষয়, অ্যাগ্রেসিভ করে তোলা। তো প্রথম আমরা কেন অ্যাড্রেস করছি না যে এই যে ক্লাসের ডিভিশনটা, ইকোনমিক ক্লাসের ডিভিশনটা, সেইটার বিরুদ্ধে কিছু বলা যাক। এক, দুই, যখন আমরা সমঝোতা করেই বাজারে কোনো কাজ করছি তখনও তো তার মধ্যেও কিন্তু দুটো দিক আছে, একটা প্রগতিশীল, একটা প্রতিক্রিয়াশীল, একদম স্পষ্ট। আমার কথা হচ্ছে যে আমি বলে নয়, সবাইকেই আজকের দিনে সাস্টেন করতে হলে ডেফিনেটলি একটা লেভেলে কম্প্রোমাইজ করতে হচ্ছে, কিন্তু সেই কম্প্রোমাইজটা কিসের মূল্যে? প্রশ্নটা হচ্ছে যে হ্যাঁ, ছবি জনপ্রিয়তা কম, হয়তো আরও জনপ্রিয় ছবি বানানো যায় আরও বাণিজ্যিক মাধ্যমে, তাহলে তো অ্যাকচুয়াল হিসেব অনুযায়ী পর্নোগ্রাফি আরও বেশি জনপ্রিয়, তাহলে কি আমি পর্নোগ্রাফি বানাবো না? প্রশ্নটা হচ্ছে এই লাইনটা কিন্তু সবাই টানে, আজীবন টেনে এসেছে, এবং আমরাও টানছি, এটা নতুন কথা কিছু নয়, কম্প্রোমাইজ ডেফিনেটলি করছি, কিন্তু তার মানে এই নয় যে মানুষ যা বলছেন একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ প্রশ্ন আছে, তো সব মানুষ তো ধর্মান্ধ নন, সব মানুষ কিন্তু ঠিকই। জাতিদাঙ্গায় জড়িয়ে পড়েননি, এমন অনেক মানুষ আছেন যাদের সুকুমার বৃত্তিগুলোই জিতছে, তারাও তো আমাদের দর্শক পাঠক হতে পারেন। তো তাদের লক্ষ্য করে কাজ করলে কে বলে যে সেই শিল্পগুলো চলে না? তাই যদি মেনে নিতে হয় তাহলে থেকে সব থেকে বড় ভয়ঙ্কর কাণ্ড হবে, তাহলে তো রবীন্দ্রনাথ কেউ পড়বে না। একদম তাই। যেটা আমার ভয় লাগছে হ্যাঁ, ইদানিং আশিস কালে শ্রীজাত। যেটা হচ্ছে যে তুই যে অংশটার কথা বলছিস যারা ইকোনমিক্যালি ডিপ্রাইভ, তারা ছাড়াও যারা সমাজে তথাকথিত পড়াশোনা জানে, শিক্ষিত, ওয়েল অফ ফ্যামিলি, এই যে সোশ্যাল নেটওয়ার্কে দেখছি তারা যে সমালোচনা যে কথাগুলো লিখছে আজকে, এইটা কিন্তু পশ্চিমবঙ্গে ভেরি অ্যালার্মিং। এটা ছিল না আগে, মানে এইটা পলিটিশিয়ানরা খুব কায়দা করে তাদের মধ্যে ধর্মের নাম করে এই বিষটা ঢুকিয়ে দিতে পেরেছে, কিন্তু এটা আমার কাছে আরো বেশি ভয়। একদম কমপ্লিটলি ইঞ্জিনিয়ার। না, তার মানে এই যে Digital যাদের কথা media তুমি এটা বলছো, কিন্তু way of একটা family, policy। যাদের মিনিমাম বুদ্ধি শুদ্ধি রয়েছে, তারা সকলে বোকা, শুধু পলিটিশিয়ানরা চাইছে আচ্ছা তুমি এই লাইনে লড়ো। তারা গান বাজনা করে, সকল প্রগতিশীল তারা। তো তারা পলিটিশিয়ানের হাতের পুতুল হয়ে যাচ্ছে। তাকে তো মানে বুঝতে এতটাই দেওয়া বোকা। হচ্ছে না যে শুরুতে সেটাই বললাম, সে বাঙালি তার পলিটিশিয়ান গৌরব ন্যারেটিভের হারাচ্ছে। শিকার হচ্ছে, যে তাকে তো বুঝতেই দেওয়া হচ্ছে না যে পলিটিশিয়ান ন্যারেটিভের শিকার হচ্ছে, কিসের শিকার হচ্ছে। শুধু মেরুকরণটা তো অন্য জায়গায় না, মেরুকরণটা হচ্ছে হয় তুমি দেশ হিতৈষী, না হলে তুমি আমার দলে নেই, না হলে তুমি দেশদ্রোহী। এর মাঝামাঝি মিডল গ্রাউন্ড দেখো, নেই। এটা তো মানে দীর্ঘদিনের বহু রাষ্ট্রনেতারই পলিসি, হয় তুমি সন্ত্রাসবাদী না হলে তুমি আমার সঙ্গে আছো, মানে এর মাঝে যে কিছু থাকতে পারে। কিন্তু বাঙালি এর বাইরে ভাবতে পারতো, সেটাই দুঃখের যে আজকে সেটা ভাবতে খুব পারছে না। দুঃখের। কিন্তু আমি একটা আগের প্রসঙ্গটা ফিরে এসে একটা কথা খুব পরিষ্কার করতে চাই পিয়ুষ, সেটা খুব ইন্টারেস্টিং একদিক থেকে দেখতে গেলে। আমি যে শিল্পটা নিয়ে প্রধানত কাজ করি, তুমি যে বলছিলে যে বাজারের কথা কি ভাবতে হয় না, যখন আমি দেখি আমার কাছে কিন্তু যখন আমি প্রকাশ করছি, পাঠক আর বাজার সম্পূর্ণ আলাদা। আমি যখন লিখি
প্রাথমিকভাবে যেটা রূপম বলল ঠিক, যখন টেবিলে বসি, যখন আমার ল্যাপটপ নিয়ে বসি, আমি আর আমার কবিতার মাঝখানে কেউ থাকে না। যখন সেটা একটা খবরের কাগজে, একটা পত্রিকায় বা ফেসবুকে আমি আপলোড করি, আমার কি পাঠকের চাহিদা থাকে না? থাকে বলেই তো আপলোড করি। কিন্তু কবিতার বিকৃতে আমাদের পেট চলে না, ফলে বাজার কখনো নির্ধারণ করে দিতে পারে না আমি কোন কবিতা লিখব। সত্যি কি সৃজাত এটা হয় না? হ্যাঁ, না হয় না। এটা কি আর তোমার এটা ক্ষেত্রে হচ্ছে না? না, কারোর ক্ষেত্রে হয় নাকি না। আমি এটা তোমায় হয়ই বলছি, না? না এটা হয় বাজারের না। চাহিদা অনুযায়ী সত্যি আজকাল রিয়্যাক্ট করতে না, হয় তার না? কারণ হচ্ছে বাজার তো কবিতার নেই আসলে, এটা তোমাকে বুঝতে হবে। গদ্য হলে তবু আমি মানতাম, কিন্তু কবিতা এখনো ভারতবর্ষের মতো দেশে এমন একটা শিল্প যার কোনো বিক্রয়যোগ্য বাজার নেই। কবিতা আমাকে সেই টাকা দেয় না, ভাগ্যিস দেয় না, যা দিয়ে আমার চাল ডালটা চলে। যদি দিত তাহলে কিন্তু থাকতো না তাহলে তাহলে। বাজার বলতো যে তুমি এটা লেখো এবারে। সুতরাং বাজার আমার কবিতাকে এবং নির্ধারণ যেহেতু করে না। তোমার চাল ডাল কবিতা থেকে আসছে না তোমার কথা অনুযায়ী, তাই যে কোনো শব্দ প্রয়োগেও তোমার সেই দায়বদ্ধতা নেই যাদের না না, লাগতে চাল পারে। ডাল এলেও থাকতো না। তার কারণ একটা কথা আমাদের বুঝতে হবে, শিল্প কিন্তু গণতন্ত্রের জায়গা নয়। দেশটা গণতন্ত্রের জায়গা, কিন্তু শিল্পে সবার অধিকার কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে বলেও আমি আচ্ছা, বিশ্বাস তোমার করি ওই না। ট্রোলগুলো পড়তে পড়তে আমি একজনের কমেন্ট দেখলাম। আমি গার্গীর কাছে এই প্রশ্নটায় আসবো যে তিনি কবি, তিনি বাক স্বাধীনতার দাবি করতে পারেন, তিনি বলতে পারেন কিছু, কিন্তু তার রিয়াকশনে যখন কেউ কিছু বলছে তিনি কদর্য ভাষা ব্যবহার করছেন না, সেটা অসহিষ্ণুতা। এটা কেন? একটা কথা আমার একজন বন্ধু খুব বলেন যে এখন যেটা হয়েছে যে ফ্রিডম টু টক না, ফ্রিডম আফটার টক। মানে একটা কথা বলার পর কি কি রিয়াকশন হতে পারে আমরা এখন সেটা ভেবে ব্যাক ক্যালকুলেট করে তারপরে কথা বলতে হচ্ছে আমাদের অনেককে। যারা সেটা বলছেন তাদের আমি কুর্নিশ জানাচ্ছি, তারা অনেক বুদ্ধিমান, আমি বোকা। আমি যখন সত্যি অভিনয় করি, আমি আগে নিজেকে ভালোবেসে, অভিনয়টাকে ভালোবেসে, সেই চরিত্রটাকে ভালোবেসে করি। ডিরেক্টর যা বলেন তাই শুনি, তারপরে নিজের বোধ বুদ্ধিটা খাটাই নিজের মতো করে। কিন্তু এই যে বাক স্বাধীনতা রোধ, এটা তো মানতে পারবো না আমার বোকা বুদ্ধিতেও। সেটা কোথাও আমার শিক্ষা, আমার ভদ্রতাবোধ, ওই যেটা শ্রীজাত খুব সুন্দর একটা কথা বলেছে, কবি বলি যে একটা উঠোন তো থাকবে। সেই উঠোনটায় কখনো একান্নবর্তী পরিবার হবে, কখনো 12 ঘর এক উঠোন হবে, কিন্তু উঠোনটা তো থাকতে হবে। কিছু কিছু মানুষের কাছে কিন্তু ভীষণভাবে আমি যেমন হাঁ করে বসে থাকি, যে যখন মানে কালিকাদাকে নিয়ে আমি ওকে SMS-ও করেছিলাম যে চমৎকার, বললে এই কষ্টটা সহ্য করতে পারছি না। একটা শিল্পীর যখন কষ্ট হয় তখন তো সেটাকে সে পেন দিয়ে সেটা উচ্চারণ করবে। সে উচ্চারিত শব্দগুলো কারুর ভালো লাগতে পারে, কারুর খারাপ লাগতে পারে, কিন্তু তার মানে এই নয় আমরা আমাদের ভদ্রতাবোধ, রুচিবোধ, আমাদের পারিবারিক শিক্ষা, সম্ভ্রম সব ভুলে গিয়ে মার কাট করে যে এই চোর শুনেছি সত্যিও চোর কিনা, তাহলে তাকে মার। এইটা তো করতে পারি না, না। আমি যে হ্যাঁ। কথাটা বললাম সেটা কিন্তু তোমারই ট্রোলে ওই কমেন্টের মধ্যে একজন লিখেছেন যে আপনি বলে বাক স্বাধীনতা, আমি বললে কেন না না, আমি তো অসহিষ্ণুতা হবে এই সেটা। তো বলছি, বাক স্বাধীনতার কথাটা আলাদা জায়গায় আসছে। যেমন ধরো আমি একটা লেখা লিখতে পারি, কেউ তার সমালোচনা করতে পারেন, কেউ ক্রিটিক করতে পারেন, কিন্তু আমি বলছি ক্রিটিকের বাইরে যেটা হচ্ছে, ধরো তুমি একটা শো করলে, একজন এসে বললো আপনাকে তো আমি মেরে দেবো। এবার এটা তো কোনো ক্রিটিক নয় তোমার শোয়ের, এটা তো হুমকি। এবার আমি তো কবিতার মাধ্যমে কাউকে হুমকি দিচ্ছি না, দিতে পারিও না, সেই জায়গা আমার নেই। আর শোনো পিউ, একটা কথা বলি, তারপরে নিশ্চয়ই আমরা অনেকক্ষণ বকবক করছি, সেটা হচ্ছে আমরা খুব ছোট একটা কমিউনিটি, যারা ছবি বানাই, অভিনয় করি, গান তৈরি করি, কবিতা লিখি। হ্যাঁ, খুব ছোট, মানে নেগলিজিবল বললেও, একেবারে ছোট, হ্যাঁ মানে ভীষণ ছোট। নেগলিজিবল বললেও বাড়িয়ে বলা হয়। ভাবো হ্যাঁ, কতটা ইম্প্যাক্ট। হ্যাঁ না, আমি বলছি এত শোনো, ছোট কমিউনিটির impact কত যেরকম বড় ভাবছো, ইম্প্যাক্ট। তেমনি যেটা আমার মনে হয় বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে এর বাইরের বৃহৎ পৃথিবীটাতে আসলে লোকে কি ভাবছে না, এটা ইঞ্জিনিয়ার প্রত্যেক দিন ইঞ্জিনিয়ার করা হচ্ছে বলে আমার মনে হয়। এবং আমি তোমায় বলছি যে আজকে সিংহরা ফেসবুক করে না, তো সিংহদের পনির খেতে দেওয়া হচ্ছে আমাদের দেশে। যদি কোনোদিন সিংহদের হাতে ফেসবুক পড়তো তাহলে বুঝতে ট্রোলিং কাকে বলে। আমরা এমন একটা হাস্যকর পরিস্থিতিতে আছি যেখানে মিট ব্যানিংয়ের একটি প্রেগনেন্ট বাঘিনীকে দিনের পর দিন চিকেন দেওয়া হচ্ছে, মুরগি দেওয়া হচ্ছে, সে প্রত্যাখ্যান করছে, সে প্রায় মৃতপ্রায়। হ্যাঁ, তো এবার এদিকে সরকার থেকে কিন্তু না, ব্যাঘ্র কিন্তু প্রকল্প আমি এ বিজ্ঞাপনে প্রসঙ্গে ভরে একটা কথা বলি। যাচ্ছে। আমি আজই ওই ফেসবুকেই, যেখানে এত কদর্য ভাষা ব্যবহার করা হচ্ছে তোমার কবিতার জন্য, একটি কার্টুন বেরিয়েছে। উত্তরপ্রদেশের চিড়িয়াখানার এক বাঘ, তার সামনে রাখা হয়েছে ধোসা।
হ্যাঁ, কারণ হ্যাঁ। সেখানে মাংস বন্ধ। সেই সমালোচনাটাও তো হচ্ছে, সেটাও তো বাংলা ভাষা, এবং বাঘের গায়ে বাবল করে লেখা। সিরিয়াসলি বাঘ বিশ্বাস করতে পারছে না সে দোসা খাবে, এই সমালোচনাটাও তো হচ্ছে শ্রীজাত। এই সমালোচনা তো হবেই, সেটা তো খুব স্বাভাবিক। শুধু মাধ্যমটাই তাই না? যে সেটাই তো যদি তুমি স্বাভাবিক। জিজ্ঞেস তাহলে করো সেই যে বলছি, আমি- সমালোচনা আমরা হচ্ছে, স্বাভাবিক করে নিচ্ছি না। ট্রোলিং হচ্ছে না। কিন্তু আমি তোমাদের মাধ্যমে একটা আবেদন আমি রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলো। সেটা হচ্ছে যে এই যে ইস্যুতে আমরা যেভাবে দাঁড়িয়েছি শ্রীজাতের সঙ্গে, অনেক অনেক মানুষ আছে। আমার কাছে কিন্তু মৌলবাদ শুধু ধর্মীয় মৌলবাদ নয়, আমার কাছে মৌলবাদ মানে যে বাদ অন্য মত, অন্য ভাবনা, তার অস্তিত্বকে স্বীকার করে না, সেটা আমার কাছে মৌলবাদ। তাই আগামী দিনে আমরা যেন সেরকম যে কোনো সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, সংস্কৃতির ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে যা চলেছে, সব কিছুর বিরুদ্ধে এই স্ট্যান্ডটা রাখতে পারি। এবং প্রশাসনকেও বলবো যে এটা ধর্ম বলে আমরা অ্যাক্টিভ হচ্ছি, প্রোঅ্যাক্টিভ হচ্ছি, এটা যেন না হয়। রাজনীতির ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যদি এই একই স্ট্যান্ড নিতে পারি আমরা, যে বিরুদ্ধ মত, বিরুদ্ধ ভাবনা, বিরুদ্ধ সংস্কৃতি যেন পশ্চিমবঙ্গে থাকে, এইভাবেই যেভাবে দাবি করছি আমরা, সেদিনে যেন দাবি করতে পারি। 100 বার আমরা প্রত্যেকে সেটা চাই। আমি রূপমের কাছে যাব, তার আগে একদম ওয়ান লাইনের একটা শ্রীজাতর কাছে জানতে চাইছি। এটা সকলে মিলে প্রশ্ন করছেন, আমারও প্রশ্ন ব্যক্তিগতভাবে। এরপর যদি তসলিমার মতো কোনো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে, আমরা দেখব ফেসবুকে শ্রীজাতর কলম গর্জে উঠছে আবার, কিংবা অন্য কোথাও। প্রত্যাশাটা বাকিদের সকলের ক্ষেত্রে তৈরি করুন। আমার ওয়ালে এসে সবাই লিখে যায় অমুক সময় কোথায় ছিলেন, অমুক সময় কেন কিছু বলছিলেন না। এটা তুমি এইভাবে enjoy করছো পিছোতে না? পিছোতে যে তোমার স্বাধীনতায় কাছে তো প্রত্যাশা দেশভাগে অনেক চলে গেছে বেশি। প্রায়, যে দেশভাগের সময় আপনি কি করছিলেন। এত দেশভাগের সময় আমার বাবা মাও ছিলেন না, কি করব বলো আমি। কিন্তু কথা হচ্ছে যে এই ট্রোলিংটা এমন জায়গায় যাচ্ছে করতে করতে, এবং যেহেতু আমি একটু দৃশ্যমান, তাই সমস্ত এক্সপেকটেশন আমার ক্ষেত্রে এটা করা খুব অস্বাস্থ্যকর। এটা তো কবি শ্রীজাতর কাছে একটা প্রাপ্তিও। না না, তাই নয়? আমার কাছে অপ্রাপ্তিও, কারণ এটা আমি চাই সবাইকেই প্রত্যাশাটা ফেস করতে হ্যাঁ। হয়। মানে কানাইয়া কুমারের ঘটনা নিয়ে 4টে লাইন লিখলে বলতে হয়, আচ্ছা ওই সময় আপনি লিখলেন না কেন? তখন ছিলাম না ভাই, তখন ছোট ছিলাম, বুঝিনি। আর আমি এটাও মানে বলছি যে না না, আমার প্রশ্নটাই তো ছিল এর পরবর্তীকালে কখনো হলে আমরা দেখবো আবার গর্জে উঠতে। হ্যাঁ, সে নিশ্চয়ই। প্রতিশ্রুতি তো পেতেই পারি আজকের মঞ্চে। নিশ্চয়ই প্রতিশ্রুতি দিলেন শ্রীজাত। সময় ক্রমশ কমে আসছে। আমি রূপমের একটা গান যে এখন ভীষণভাবে চর্চায় রয়েছে, দানিকেন, আমি সেটার প্রসঙ্গ উল্লেখ করতে চাইবো। ভিডিওটা একেবারে আমরা যে আলোচনা করছি কার্যত সেটারই একটা ম্যানিফেস্টেশন। হ্যাঁ, অ্যাকচুয়ালি দানিকেনের প্রসঙ্গটা অনেক পুরনো। আর ভিডিওতে এরিক দত্ত বলে একজন ভদ্রলোককে দেখানো হয়েছে, যিনি একজন বাঙালি বিজ্ঞানী, গবেষক, এবং তার একটা ভাবনা আছে। তিনি একটা অল্টারনেটিভ দিতে চাইছেন, মানে রিলিজিয়নের বাইরে এবং দেবতার এক্সিস্টেন্স নিয়ে তিনি একটা অন্য প্রশ্ন তুলতে চাইছেন, অনেকটা দানিকেনের আদলেই। গানটা আজকে গাইতেই পারি। গানটা গাইলে আমার মনে হয় যে আজকের এই সন্ধে এটা একটা অন্য মানে পাবে। একদম গানটা যে জায়গা থেকে লিখেছি সেখানটায় যদি নাও দাঁড়াই, তার বাইরে এসেও আমার মনে হয় যে এটা একটা অল্টারনেটিভ ভাবনা চিন্তাকে চালু রাখবার একটা ক্ষেত্রের প্রতি ইঙ্গিত করবে। থ্যাংক ইউ।